চলুন আজ আমরা সবাই মিলে একটু সায়েন্টিফিক ডিটেকটিভ হয়ে যাই। আমাদের চারপাশের প্রতিটি জিনিস আসলে কোন অদৃশ্য নিয়ম মেনে চলে, আর তাদের আসল রূপটাই বা কী? আজকের এই আলোচনায় আমরা পদার্থের গভীরে লুকিয়ে থাকা সেই রহস্যগুলোই একেবারে হাতে নাতে উদ্ঘাটন করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ইনভেস্টিগেশন। আজ আমরা মূলত 6টি ধাপে এগোব। প্রথমে দেখব পদার্থ আসলে কি, এরপর পদার্থের বিভিন্ন অবস্থা, তাদের অবস্থার পরিবর্তন, ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের প্রমাণ এবং সবশেষে পদার্থের শনাক্তকরণ ও আমাদের জীবনে এর প্রভাব। আমাদের ইনভেস্টিগেশনের প্রথম ধাপ, পদার্থ জিনিসটা আসলে কি। এখন সবচেয়ে বেসিক প্রশ্নটা হল, কিভাবে আমরা পুরোপুরি নিশ্চিত হব যে কোনো কিছু সত্যি একটা পদার্থ? আমাদের চারপাশের এই ভৌত জগৎকে সংজ্ঞায়িত করার মূল বৈজ্ঞানিক মানদণ্ডগুলো আসলে কি কি? বিজ্ঞানের ভাষায় একটা বস্তুকে পদার্থ হতে হলে তার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমত, তার একটা নিজস্ব ভর থাকতে হবে এবং সে কিছুটা জায়গা বা আয়তন দখল করবে। দ্বিতীয়ত, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করা যেতে হবে। যেমন ধরুন, চারপাশের বাতাস। আমরা কিন্তু বাতাস চোখে দেখতে পাই না, তাই না? কিন্তু এটি আমাদের গায়ে চাপ দেয়, আমরা অনায়াসে সেটা অনুভব করতে পারি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বৈশিষ্ট্যটা হলো এর জাড্যধর্ম বা ইনার্শিয়া। মানে বস্তুটা যদি স্থির থাকে তবে সে আজীবন স্থিরই থাকতে চাইবে, আর যদি গতিশীল থাকে তো চলতেই চাইবে, সে তার অবস্থার পরিবর্তনের রীতিমতো বাধা দেবে। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, পদার্থের অবস্থা বা আমাদের মেইন সাসপেক্টদের কথায়। কঠিন আর গ্যাসীয় পদার্থের ভেতরে ছবিটা কিন্তু একদম আলাদা, বলতে গেলে পুরোপুরি বিপরীত। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ এতই বেশি যে তারা একে অপরকে একদম শক্ত করে জড়িয়ে ধরে থাকে। তারা জায়গা বদলাতে পারে না, শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে পারে, ঠিক যেন ভিড় বাসে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা মানুষ। অন্যদিকে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণই নেই। ব্রাউনীয় গতি মেনে তারা একেবারে পাগলের মতো এলোমেলোভাবে এদিক ওদিক ছুটে বেড়ায়। এদের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন কিছুই নেই। তবে কঠিন, তরল আর গ্যাসের বাইরেও কিন্তু পদার্থের একটা চতুর্থ অবস্থা আছে, আর সেটা হলো প্লাজমা। অত্যন্ত চরম তাপমাত্রায়, যেমন ধরুন খোদ সূর্যের কেন্দ্রে, এই অবস্থাটা তৈরি হয়। সেখানে প্রবল উত্তাপে গ্যাসের পরমাণুগুলো আক্ষরিক অর্থেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে আসে আর তৈরি হয় ক্যাটায়নের এক বিশাল শক্তিশালী স্যুপ। ভাবা যায় তাপ কিভাবে পদার্থের মূল গঠনকেই ছিঁড়ে ফেলতে পারে। আমাদের ইনভেস্টিগেশনের তৃতীয় ধাপ, অবস্থার পরিবর্তন আর লীন তাপের চমকপ্রদ খেলা। এই যে লীন তাপ বা লেটেন্ট হিট, এর পেছনের গোপন কাজকারবার কিন্তু বেশ মজার। একটু কল্পনা করুন, -10 ডিগ্রি সেলসিয়াসের এক টুকরো বরফ আছে আমাদের কাছে। আমরা তাপ দিচ্ছি, সেটা যখন ঠিক 0 ডিগ্রিতে পৌঁছায় তখন গলতে শুরু করে। আর এই গলার সময় প্রতি গ্রামে 80 ক্যালোরি করে তাপ শোষিত হতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? থার্মোমিটারে দেখবেন তাপমাত্রা ওই 0 ডিগ্রিতেই আটকে আছে। এই যে লুকিয়ে থাকা তাপ, যাকে আমরা গলনের লীন তাপ বলি, সে আসলে অণুগুলোর ভেতরের তীব্র আকর্ষণ বলটাকে ভাঙতে ব্যস্ত থাকে, তাই তাপমাত্রা বাড়ে না। ঠিক একইভাবে জল যখন 100 ডিগ্রিতে ফুটতে শুরু করে তখন প্রতি গ্রামে 540 ক্যালোরি তাপ শোষিত হয়, যা ওই তরলকে পুরোপুরি গ্যাসে পরিণত করে দেয়। আচ্ছা, প্রকৃতির কিছু নিজস্ব নিয়ম ভাঙার খেলাও কিন্তু আছে। একে বলে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। কর্পূর, আয়োডিন বা ড্রাই আইস অর্থাৎ কঠিন কার্বন ডাইঅক্সাইডের মতো পদার্থগুলো লিকুইড বা তরল হওয়ার স্টেজটাকে পুরোপুরি স্কিপ করে যায়। এদের তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়, আবার ঠান্ডা করলে ওই গ্যাস থেকে সোজা কঠিন অবস্থায় ফিরে আসে। সত্যি অসাধারণ একটা প্রসেস, তাই না? 4 নম্বর ধাপ, ক্লু খোঁজার পালা, ভৌত বনাম রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মগুলোকে আমরা বলতে পারি পদার্থের এক্সটার্নাল ক্লু বা বাইরের প্রমাণ। একটা পদার্থের রং কেমন, সে কঠিন নাকি তরল, তার গন্ধ কেমন, যেমন অ্যামোনিয়ার সেই বিখ্যাত ঝাঁঝালো গন্ধ, বা গ্রাফাইট ধরলে যে পিচ্ছিল লাগে, এগুলো সবই কিন্তু ভৌত ধর্ম। এর পাশাপাশি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, দ্রাব্যতা এগুলো এই দলেই পড়ে। এর সবচেয়ে দারুণ একটা উদাহরণ হল চুম্বক ধর্ম। লোহা, নিকেল বা কোবাল্টকে চুম্বক আকর্ষণ করে, যা আমরা বাইরে থেকেই টেস্ট করে দেখতে পারি। এর জন্য কিন্তু পদার্থের ভেতরের গঠন ভাঙার কোনো দরকারই পড়ে না। অন্যদিকে রাসায়নিক ধর্ম হল পদার্থের একেবারে ইন্টারনাল ক্লু। একটা পদার্থে আগুন জ্বলবে কি জ্বলবে না, লোহায় মরছে ধরবে কি না, সেটা কতটা বিষাক্ত বা তার অ্যাসিডিক প্রকৃতি কেমন, এগুলো শুধু বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। যখন ওই পদার্থটাকে অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করতে বাধ্য করা হয়, ঠিক তখনই অণুপরমাণুর স্তরে লুকিয়ে থাকা এই গোপন ধর্মগুলো বেরিয়ে আসে। এবার আসি 5 নম্বর ধাপে, প্রমাণ বা এভিডেন্স, ভৌত আর রাসায়নিক পরিবর্তন।
এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল দ্রাব্যতা বা সলিউবিলিটিকে একটা নিখুঁত ভৌত পরীক্ষা হিসেবে কাজে লাগানো। আমরা জানি সাধারণ লবণ বা চিনি জলে খুব সহজেই গুলে যায়, কিন্তু পেট্রোল বা কেরোসিনে আবার গোলা যায় না। সবচেয়ে অদ্ভুত আচরণ করে সালফার। সালফার জলে গলে না, পেট্রোলেও গলে না, কিন্তু কার্বন ডাইসালফাইডের মতো একটা বিশেষ পদার্থের মধ্যে সে একেবারে পুরোপুরি দ্রবীভূত হয়ে লুকিয়ে থাকতে পারে। সাসপেক্ট আইডেন্টিফাই করার মতো পদার্থ শনাক্ত করার দারুণ একটা টেকনিক এটা। ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে মূল তফাৎটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। ভৌত পরিবর্তন হলো রিভার্সেবল, মানে বরফ গলে জল হওয়ার পর সেই জলকে ঠান্ডা করলে আবার বরফ হয়ে যাবে, নতুন কোনো পদার্থ তৈরি হচ্ছে না। কিন্তু রাসায়নিক পরিবর্তন হলো পুরোপুরি পার্মানেন্ট বা অপরিবর্তনশীল। লোহায় একবার মরচা ধরলে বা একটা ফল পচে গেলে সেটা থেকে একেবারে নতুন ধর্মের একটা পদার্থের জন্ম হয়। একটা কাগজ পুড়িয়ে ছাই করে ফেলার পর সেই ছাই থেকে কি আর কখনোই আগের কাগজটা ফিরে পাওয়া সম্ভব? একেবারেই না। আমাদের ইনভেস্টিগেশনের একেবারে শেষ, অর্থাৎ ৬ নম্বর ধাপ, শনাক্তকরণ এবং মানব জীবনে এর প্রভাব। ধরুন ল্যাবে একটা অজানা অদৃশ্য গ্যাস রাখা আছে। এখন একজন ডিটেকটিভের মতো আমাদের প্রমাণ করতে হবে গ্যাসটা আসলে কি। এর জন্য আমরা গ্যাসটাকে সোজা স্বচ্ছ চুনজল বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভেতর দিয়ে চালনা করব। যদি দেখি কিছুক্ষণ পর তরলটা একেবারে দুধের মতো সাদা আর ঘোলাটে হয়ে গেছে, তার মানে সেখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে। আর ব্যাস, হাতে নাতে কনফার্ম হয়ে গেল যে এই অদৃশ্য গ্যাসটা আর কিছুই নয়, স্বয়ং কার্বন ডাইঅক্সাইড। মজার ব্যাপার হল, অদৃশ্য গ্যাস শনাক্ত করার জন্য বিজ্ঞানীদের অনেক সময় শুধু নিজেদের নাকের ওপর ভরসা করতে হয়, যদিও কাজটা সবসময় খুব একটা সুখকর নয়। অ্যামোনিয়া গ্যাস তার তীব্র ঝাঁঝালো গন্ধ দিয়ে নিজেই নিজের পরিচয় ফাঁস করে দেয়। আর হাইড্রোজেন সালফাইডের গন্ধ, ওফ, সে তো একেবারে পচা ডিমের মতো। তবে হ্যাঁ, এই অদ্ভুত গন্ধগুলোই কিন্তু তাদের সহজে চিনে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। বিজ্ঞান তো আর শুধু ল্যাবের চার দেয়াল বা রাসায়নিক সমীকরণের মধ্যে আটকে নেই, এর সাথে আমাদের দৈনন্দিন স্বাস্থ্য আর নিরাপত্তার সরাসরি যোগসূত্র আছে। এই ভারী ধাতুগুলো বা হেভি মেটালস যদি কোনোভাবে আমাদের শরীরে ঢোকে, তাহলে পরিণতি হতে পারে মারাত্মক। আর্সেনিক থেকে আর্সেনিকোসিস হয়, পারদ দূষণ থেকে ছড়ায় ভয়ঙ্কর মিনামাতা রোগ। ফ্লোরিন বা ক্যাডমিয়ামও শরীরে মারাত্মক বিষক্রিয়া তৈরি করে। তাই জনস্বাস্থ্যের স্বার্থেই এই ক্ষতিকারক পদার্থগুলোকে নিখুঁতভাবে চেনা আর শনাক্ত করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। পদার্থের অণুপরমাণুর ভেতরের এই অদৃশ্য বন্ধনগুলোই যদি ঠিক করে দেয় যে আমরা কেমন বাতাস গ্রহণ করছি বা কোন ধাতু আমাদের অসুস্থ করে তুলছে, তাহলে একটু ভাবুন তো, ঠিক এই মুহূর্তে আমাদের চারপাশে, এমনকি আমাদের নিজেদের শরীরের ভেতরেও কত শত অজানার রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে। আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ জিনিসগুলোর গভীরে লুকিয়ে থাকা এই বৈজ্ঞানিক রহস্যগুলো সত্যিই অবাক করার মতো। আচ্ছা, এই অদৃশ্য জগৎ সম্পর্কে জানার এই কৌতূহল কি এখানেই শেষ হয়ে গেল, নাকি আমাদের আসল ইনভেস্টিগেশন সবেমাত্র শুরু হলো?